আমার নাম ঝুমুর। আমার মা বাবা এই দুনিয়াতে নেই, তাই আমি আমার মাসির সঙ্গে থাকতাম। আমার মাসি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু মেসো সবসময় বলতেন, একে বাড়ি থেকে বের করে দাও, এ একটা অপয়া, জন্মের সময় নিজের মা বাবাকে খেয়ে নিয়েছে। এর কারণে আমার ব্যবসার লোকসান হতে থাকে। যদিও এরকম কোনো ব্যাপারই ছিল না, ব্যবসার লোকসান তার নিজের কারণেই হতো, কেননা তার বিহেভিয়ার একদমই ঠিক ছিল না। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তারপরও সে আমাকে ভালোবাসতো না, আর তার সন্তানের কোনো শখও ছিল না। আমার মাসি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু তিনিও মেশোর কটু কথা শুনে শুনে বিরক্ত হয়ে গেছিলেন। আমার মাসি খুব সরল, খুব বেশি লোকের সাথে তার জানাশোনা ছিল না। তার উপরে তার স্বামী অনেক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল। মিশু তাকে কথা শোনাতে থাকতো যে তোর কারণে আমার সন্তান হয়নি। তাকে কোনো টাকা পয়সাও দিত না। তারপরও এটা সেটা করে মাসি আমার জন্য কিছু না কিছু বানাতে থাকতো। মাসি বলতো, এখন তোর বয়স হয়নি, আর আমি এখনই তোর বিয়ে দিতে চাই না, কিন্তু আমি বাধ্য। এই লোকটা সবসময় কথা শোনাতে থাকে, আর তুইও এখন বড় হয়ে গেছিস, তুই নিজেও বুঝতে পারছিস এর কথা কত খারাপ। এ সবসময় মুখ থেকে বিষ উগড়াতে থাকে। তাই তিনি আমার বিয়ে দিয়ে দেন, আর আমাকে বললেন আমি যেন নিজের শ্বশুরবাড়িতে সম্মান আর শান্তিতে থাকি। আমাকে কখনোই যেন তার কাছে ফিরে আসতে না হয়, না হলে আমার মেশোর এই কথাটা আরো বেশি বিশ্বাস করে নেবে যে আমি অপয়া। এমনিতেও মাসি নিজের দায়িত্ব থেকে বেশি করে দিয়েছেন, কিন্তু আর কি বা করতেন। আমার কারণে না জানি তাকে কত কথা শুনতে হয়েছে। তারপরও সে আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, কিছুটা পড়াশোনাও করিয়েছে, আর এখন আমার বিয়েও দিয়ে দিয়েছে। এখন আমার কোনো অধিকার নেই যে আমি বারবার তার কাছে গিয়ে তাকে বিরক্ত করব। আমি জানতাম আমার নিজের একদিন সংসার হবে, সেটা যেমনই হোক না কেন। আমার স্বামী তাতে আমাকে যাই বলুক না কেন, আমি সেখানে কষ্ট করে পড়ে থেকে যাব। আমার মাথার উপরে ছাদ তো থাকবে, আমাকে কারো মুখের দিকে তাকিয়ে তো থাকতে হবে না। কেননা আমি আমার স্বামীর দায়িত্বে থাকবো, না হয় 3 বেলার পরিবর্তে 2 বেলায় খাবো, কিন্তু ঘর তো আমার নিজেরই হবে। আমার মেশো আমার সম্বন্ধ খোঁজার জন্য কিছুই করেনি। আমার মাসি লোকের সাথে কথা বলে এই সম্বন্ধটা তিনি পেয়ে যান। তারা মিথ্যা বলেছিল যে আমাদের ছেলে এত টাকা ইনকাম করে। আমার স্বামীর নাম বিভান, আর ও সম্পূর্ণ বেকার ছিল। ও সারাদিন বাড়িতেই পড়ে থাকতো। ওকে ওর বাবা খুব বেশি কথা শোনাতো যে এখন তোর স্ত্রীও এসে গেছে, এখন এর খরচাও বাবার কাঁধে চাপিয়ে দিবি। ওর সোনো পাউডারের খরচ আমি পূরণ করতে পারবো না, নিজের স্ত্রী খরচ নিজেই পূরণ কর। আমার শাশুড়ি আমাকে বলতো যে সব মেয়েরাই পুরুষকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর তুমি নিজের স্বামীকে ঠিক করতে পারছো না। যদিও আমি এটাই ভাবতাম যে বাবা মা হয়েও আপনারা ওকে ঠিক করতে পারেননি, তাহলে আমি কি করে করব। এমনিতেও যদি স্ত্রী তার স্বামীকে বেশি কিছু বলে, তাহলে তাকে অসভ্য বলা হয়। আমার স্বামী কথায় কথায় তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। আমার সাথেও এটা হচ্ছিল। শাশুড়ি শ্বশুরের কথা শুনে আমি আমার স্বামীর সাথে লড়াই ঝগড়া করতাম, কিন্তু তারপরে ও কোনো কাজ করতো না। না জানি ওর কি সমস্যা ছিল। ও বলতো যে আমি চিরদিন এরকম বসে বসেই খাবো, আর এরকম বসে বসে খাওয়ার সুযোগ কজন পায়, এটা সবার কপালে জোটে না। আমি আমার স্বামীকে অনেক বোঝাতাম, কিন্তু ও শুনতোই না। একদিন আমার শাশুড়ি আমাকে পরিষ্কার বলে দিল, যতদিন অবধি তোমার স্বামী কোনো কাজ না করবে, ততদিন তুমি ওর সন্তানের জন্ম দেবে না, না হলে ওর সন্তানের খরচ আমাদেরকে টানতে হবে। এখন অবধি তো এই ঘরে যে খাবার বেঁচে যেত, সেটা আমি খেয়ে নিতাম, কখনো কখনো খাবার খেতাম না, সমস্তটাই স্বামীর জন্য রেখে দিতাম। স্বামীকে বারবার বোঝাতাম যে তুমি কেন এরকম করছো, তুমি কি দেখতে পাও না তোমার বাবা মা তোমাকে কত কথা শোনায়। ও বলতো, মা বাবা তো সবাইকে কথা শোনায়, আমার মা বাবাও আমাকে খুব ভালোবাসে। আমি তাদের বিয়ের 4 বছর পরে জন্মেছিলাম। তারা আমাকে খুবই ভালোবাসে, তারা এই ভালোবাসা দেখায় না। আর যদি আমি কারো খাই, তাহলে আমার নিজের বাবার খাই, অন্য লোকের তো খাচ্ছি না, আর কোথাও থেকে চুরিও করে খাচ্ছি না। আমি আমার স্বামীকে কিভাবে বোঝাতাম যে যখন অন্য কেউ বেশি কথা শোনায় সেটা তবু সহ্য হয়ে যায়, কিন্তু যখন নিজেরই বাবা মা এরকম ভাবে কথা শোনায়, তখন খুব খারাপ লাগে। এর থেকে তো ভালো হতো যে ও কোথাও থেকে চুরি করেও নিয়ে আসতো, লোকজন ওকে চোর বলতো। কিন্তু এখন তো লোক ওকে অকর্মা নিষ্কর্মা কুড়ের বাদশা বলে। আর এইসব কিছু খুব খারাপ লাগে, কেননা ও আমার কাছে আমার সবচেয়ে সম্মানীয় মানুষ। যে মহিলা নিজের স্বামীকে সম্মান করে না, সেখানে ভালোবাসা থাকতেই পারে না। সেখানে হয়তো প্রয়োজন থাকে, অথবা বাধ্যবাধকতা থাকে। আমি চাইতাম না যে আমাদের সম্পর্ক বাধ্যবাধকতা সম্পর্ক হয়ে যাক, কিন্তু ওর তো লেকচারই শেষ হতো না।
ও বলতো যে এই বাড়িতে কি আমার কোনো অধিকার নেই? আমি কি এই বাড়ির ছেলে না? আর তুমি এই বাড়ির বউ, সারাদিন এই বাড়ির কাজ করতে থাকো, এনাদের কাপড় ধুয়ে দাও, বাসনপত্র ধুয়ে দাও। তাদের এরকম কথা বলা উচিত না, কিন্তু এরা যেহেতু বড় তাই এদের কথা শুনে নাও। কিন্তু আমরা আমাদের অধিকার নিয়ে আছি, এমন তো নয় আমরা কোনো কাজ করছি না। সারা বাড়ির বাজার আমি নিয়ে আসি, দুধ নিয়ে আসি, মা আমাকে দিয়ে পাখা পরিষ্কার করায়। আগে বাড়িতে মা অসুস্থ থাকলে আমি বাসনপত্র ধুয়ে দিতাম। আমার স্বামীর কথা খুব অদ্ভুত লাগতো। ও বুঝতেই চাইতো না যে পুরুষ মানুষের কাজ টাকা ইনকাম করা। আমার শ্বশুর শাশুড়ি যেন বুঝিয়ে ওর সাথে এরকম ব্যবহার করতো, যাতে ওর একটু লজ্জা হয়। কিন্তু আমার স্বামীর কোনো অনুভবই ছিল না। আমার শাশুড়ি বলছিলেন যে তুমি বাচ্চা জন্ম দেবে না, কিন্তু এতে মেয়েরা কি করতে পারে। যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তখন আমার শাশুড়ি আমাকে খুব বেশি কথা শোনাতো। আর আমিও খুব টেনশনে পড়ে গেছিলাম, কেননা সত্যি বাচ্চা হলে খরচ অনেক বেড়ে যাবে। শাশুড়ি বলতেন তোমার স্বামীকে তো ঠিকই করতে পারলাম না, তাই বউ নিয়ে এলাম, ভাবলাম বৌমা ওকে ঠিক করবে। কিন্তু তুমি তো বোবা হয়ে এসেছো, ওকে কিছুই বলতে পারো না। এখন আবার নিজের স্বামীকে ঠিক করার পরিবর্তে বাচ্চাও জন্ম দেবে। এখন বাচ্চার এত খরচ কে উঠাবে? কালকে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে তখন বলবে শ্বশুর শাশুড়ির কারণে হয়েছে। ডক্টর আমাকে প্রথম দিনই বলেছিল যে আপনার শরীর ঠিক মনে হচ্ছে না। যেমন তেমন ভাবে দিন পার হতে লাগলো। ডক্টর বলল যে আপনার হয়তো অপারেশন করতে হবে। আর অপারেশনের খরচের ব্যাপারে ভেবে আমি খুব টেনশনে থাকতাম। হয়তো আমার শরীর খারাপের কারণে এটাই ছিল যে আমি খুব বেশি টেনশন নিতাম। আমার 7 মাস হয়ে গেছিল। আমি আমার স্বামীর সামনে বসে বললাম, হয় তুমি কোনো কাজ করো, আর না হলে আমাকে বিষ এনে দাও, যাতে এই সমস্যা একেবারে শেষ হয়ে যায়। আমার কথা শুনে আমার স্বামীর চোখে প্রথমবার আমি দায়িত্ব নেওয়ার অনুভব দেখলাম। পরের দিনও শহরে এই বলে চলে গেল যে আমি শহরে গিয়ে পয়সা ইনকাম করব। আমার স্বামী দেখতে শুনতে খুবই সুন্দর, বয়সও আমার মতোই, আমার খেয়ালও রাখতো, কিন্তু কাজের ব্যাপারে একদম অলস। ওর মধ্যে শুধু এই দুর্বলতাটাই ছিল। আমার শাশুড়ি শ্বশুর বিশ্বাস ছিল না। তারা বলতো যে ও এখানেও অলস ছিল, সেখানে গিয়েও অলসই থাকবে, লম্পজম্প করে আবার ফিরে আসবে। ও 1 টাকাও ইনকাম করতে পারবে না। ও যাওয়ার পরে আমি ভগবানের কাছে খুব প্রার্থনা করতাম যে সবকিছু যেন ঠিক হয়ে যায়, আমার স্বামী ওখানে গিয়ে কোনো কাজ পেয়ে যায়। ভগবানের কৃপায় 1 মাস পরে আমার স্বামী আমার নামে মানি অর্ডার পাঠালো। যখন আমার নামে মানি অর্ডার এলো, তখন আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি বললেন 500 কিংবা 1000 টাকা হবে হয়তো, তাও হয়তো কারো কাছ থেকে চেয়ে নিয়ে পাঠিয়েছে। আর তুমি শুধু শুধু এত খুশি হচ্ছ। যখন আমি কাগজ খুললাম, তখন তার মধ্যে অনেক টাকা দেখে আমার চোখে আনন্দে অশ্রু এসে গেল। ওর ভিতরে পুরো 15,000 টাকা ছিল। আমার শ্বশুর শাশুড়ি অবাক হয়ে গেছিল। সেই টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য জিনিস নিয়ে এলাম, আর সেই সমস্ত জিনিসও নিলাম যেগুলো আজ অব্দি আমি নিতে পারিনি। বাকি টাকা আমি শ্বশুরকে দিয়ে দিলাম। তিনি চুপচাপ টাকা রেখে দিলেন, কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেছিল। 2য় মাস আসতে চলেছে। আমার বিশ্বাস ছিল আমার স্বামী অবশ্যই টাকা পাঠাবে, কিন্তু এইবার টাকা এলো না। বরং এই খবর এলো যে আমার স্বামী এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে। ও যেখানে কাজ করত সে জায়গায় আগুন লেগে গেছিল, ফলে তার লাশও পাওয়া যায়নি। আমরা সবাই দুঃখে বেহাল হয়ে গেছিলাম। আমার শাশুড়ি শ্বশুর খুব দুঃখী ছিলেন। তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারা বলছিলেন সবে তো আমাদের ছেলে ঠিক হয়েছিল, টাকাও ইনকাম করতে শুরু করেছিল, কিন্তু ও অকালে এই দুনিয়া থেকে চলে গেল। আমার মাসি আর মেসো এই খবর পেয়ে এখানে এলেন। মাসি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু আমার মেসো বলতে লাগলেন এটা তো হওয়ারই ছিল। এই মেয়েটা যাকে আমরা আপনাদেরকে দিয়েছিলাম এ অপয়া, এর নিজের মা বাবাকেও এভাবেই খেয়ে ফেলেছিল। তারাও দুর্ঘটনায় মারা গেছিল। তাদের তো শেষবারও দেখার সুযোগ পায়নি। আমার শাশুড়ি আর শ্বশুরের মাথায় এই কথাটা ঢুকে গেল। যখন আমার বাচ্চা জন্ম নিল, তখন তারা ওকে কোলে তো নেয়নি, বরং আমাকে বাড়ি থেকে বের করে দিল। তারা বললেন তোর কারণে এই সব কিছু হয়েছে। এখন আমি পুরো রাস্তায় এসে গেলাম। মেশো এমনিতেও আমাকে তার বাড়িতে ঢুকতে দেবে না, আর মাসি এতে কিছু করতে পারবে না। তাকে তো দিনরাত ডিভোর্সের ধমকি দিতে থাকতো। তাই আমি মাসির কথা চিন্তা করে সেদিকে আর যেতে পারলাম না। আমার গলায় একটা সোনার চেন ছিল, আমি সেই সোনার চেনটা বেচে দিলাম, আর আমিও শহরে চলে এলাম। এখানে এসে একটা নিজের জন্য ঘর ভাড়া নিয়ে কাজ খুঁজতে থাকলাম। এখানে একজন মহিলা ছিল, যার স্বামীও নেই, কোনো ছেলেপুলেও নেই। সে আমাকে একটা বাড়ির ঠিকানা দিয়ে বলল, যদি তুমি সেখানে নিজের জন্য কাজের জোগাড় করে নিতে পারো, তাহলে 15 থেকে 20,000 টাকা বেতন পেয়ে যাবে, যেটা তোমার আর তোমার বাচ্চার জন্য অনেক হবে। তারা তোমার থাকার জন্য জায়গাও দেবে, খাবারও তারাই দেবে।
আর হতেও পারে ঘরে পুরনো জিনিস আর পুরনো কাপড়ও তোমাকে দিয়ে দেবে। পরের দিন সকালে আমি নিজের বাচ্চাকে নিয়ে তার বাড়িতে চলে গেলাম। বাড়িটাতে সত্যি খুব বড়। সেখানে একটা মালিও কাজ করত। গেটের কাছে চৌকিদারও বসা থাকতো। আমি চৌকিদারকে বলে ভিতরে গেলাম মালিকের সঙ্গে দেখা করার জন্য। ভিতরে গিয়ে দেখলাম এই বাড়ির মালিক একজন মহিলা। তিনি খুবই সুন্দরী আর বড়লোকও ছিলেন। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, তোমাকে তো দেখে চাকরানি মনে হচ্ছে না। আমি বললাম, সবই কপাল মালকিন, না হলে আমি সত্যি কাজ করা চাকরানি নই। তিনি বললেন, এই ছেলেটা তোমার? আমি বললাম, হ্যাঁ, এটা আমার ছেলে। এর বয়স 6 মাস। তিনি বললেন, বাচ্চার সাথে নিয়ে বাড়ির সমস্ত কাজ করতে পারবে? এমনিতেও তোমাকে শুধু রান্না করতে হবে আর কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অন্য একজন মহিলাও রাখা আছে, যাকে দিয়ে আমি অন্যান্য কাজ করাই। ওকে দিয়ে রান্না করাই না। এই কারণে আমার খাবার রান্না করার জন্য কাউকে চাই। এর মানে তিনি আমাকে খাবার রান্না করার জন্য রাখতে চাইছেন। আমি বললাম, আমি আরামসে এসব করে নেব, আমার কোনো অসুবিধাই হবে না। এই মালকিন নিজেও প্রেগনেন্ট ছিলেন। তার হয়তো ডেলিভারির সময় দেরি আছে। তিনি আমাকে বললেন, আজকে খাবার রান্না করো। যদি তুমি ভালো খাবার বানাতে পারো তাহলে তোমাকে চাকরিতে রেখে দেব। আমি খাবার রান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম। আমি আমার ছেলেকে এক সাইডে শুইয়ে দিলাম। আমার ছেলের অভ্যাস হয়ে গেছিল, কান্না করতে করতে নিজেই চুপ হয়ে যেত আর ঘুমিয়েও পড়তো। আমি ভাবতাম যে এই বেচারা কত দুর্ভাগা। বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, মা লোকের বাড়িতে চাকরানি হয়ে গেছে, আর তাদের থাকার জন্য কোনো জায়গাও নেই। আমি খাবার রান্না করছিলাম, সেই সময় দ্বিতীয় চাকরানি বলল, এই মালকিন খুবই ভালো মানুষ। এনার স্বামী আগে এনার সাথেই থাকতো, কিন্তু কয়েক বছর থেকে বাইরের দেশে চলে গেছে। এই কারণে তিনি একাই থাকেন। খাবার দাবারের উপর এনার খুব শখ, আর এই বাড়িতে অনেক লোক আসতে যেতে থাকে, আর তোমাকে ভালোই বেতন দেবে। এখন অবধি টাকার কথা হয়নি, কিন্তু আমি খুব মন দিয়ে 3-4 রকমের জিনিস বানিয়ে তার সামনে হাজির করলাম। যখন তিনি খাবার দেখলেন তখন তার চেহারা দেখে এরকম মনে হচ্ছিল যে এই খাবারগুলো দেখে তার খুব ভালো লেগেছে। এরপরে তিনি খাবার টেস্ট করে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি তো সত্যি খুব সুন্দর রান্না করো। খাবার খাওয়ার পরে তিনি আমাকে বললেন, তোমাকে মাসে 20,000 টাকা দেব। তার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে তিনি আমাকে আমার কোয়ার্টারও দেখিয়ে দিলেন, যেখানে সামান্য কিছু জিনিস আগে থেকেই রাখা ছিল। আমার তো খুশির কোনো ঠিকানা রইল না। তাছাড়াও তিনি আমাকে কিছু টাকা দিলেন আর বললেন, নিজের আর বাচ্চার জন্য জামা কাপড় নিয়ে নাও, সামনে ঠান্ডা পড়তে চলেছে। মালকিনের ব্যবহার দেখে আমি খুব খুশি হয়ে গেলাম আর সেখানে কাজ করতে লাগলাম। আমি ভাবতে লাগলাম, মানুষের সাথে যতই খারাপ হোক না কেন, তার সাথে তার ভগবান অবশ্যই থাকে, যে তাকে সাহায্য করে। আমার সাথে এটাই হয়েছিল, না হলে তো আমার মনে হচ্ছিল যে আমার জীবন ভিখারির থেকেও খারাপ হয়ে যাবে। এখানে আমি সম্মানের সাথে থাকার ঘর আর 2 বেলা খাবারের সাথে সাথে ভালো বেতনও পাচ্ছিলাম। আমার দায়িত্ব শুধু বাসনপত্র ধোয়া, খাবার রান্না করা আর রান্নাঘর পরিষ্কার করা। কাজের ফাঁকে যে ফাঁকা সময় থাকতো সেটা নিজের বাচ্চাকে দিতাম। মালকিনের একটা জিনিস খুব অদ্ভুত ছিল, তিনি সারাদিন কারোর সাথে ফোনে কথা বলতে থাকতেন। আমাকে চাকরানি বলছিলেন যে তার স্বামী বাইরের দেশে থাকে, কিন্তু কেউ স্বামীর সাথে এরকম ভাবে কথা বলে না, তাও বিয়ের 8-10 বছর পরে। ইনি তো এমনভাবে কথা বলতেন যেমন কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বলতো। দিনের মধ্যে না জানি কতবার সেজেগুজে নিজের ছবি পাঠাতো, আর সমস্ত সময় তার কানে হেডফোন লাগানোই থাকতো। মালকিনকে এভাবে তার স্বামীর সাথে কথা বলতে দেখে আমার হৃদয়েও স্বপ্ন জেগে উঠত যে আমি আমার স্বামীকে ঠিকভাবে সময় দিতে পারিনি। যে সময় তার সাথে আমার লেখা ছিল সেটাও আমরা ঝগড়া করে কাটিয়ে দিয়েছি। কেননা আমার শাশুড়ি প্রতিদিন আমাকে বলতো যে তুমি যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো তাহলেও কখনোই কাজ করবে না। তুমি ওর উপরে প্রেশার সৃষ্টি করো, তার উপরে চাপ দাও, ওকে বলো যে আমার এটা চাই ওটা চাই, যাতে ও তোমার কথা শোনে। আর এই সমস্ত কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতে থাকতো। এখন সে এই দুনিয়াতে নেই। যদি দেখা যায় তাহলে স্বামী হিসেবে সে খুব ভালো মানুষ ছিল, দেখতেও সুন্দর ছিল। আমাদের ঘরের পরিবেশ সবসময় হাসি খুশি থাকতো যতক্ষণ না আমি ওর সঙ্গে এইসব কথা বলতাম। বেচারা নিজের সন্তানের মুখও দেখতে পায়নি। একদিন আমি আমার ছেলেকে নিয়ে রান্নাঘরে বসেছিলাম। রান্না করা হয়ে গেছিল, তাই কিছু সময় হাতে ছিল, সেই কারণে আমি ওর সাথে খেলছিলাম। সেই সময় অন্য চাকরানি আমার ছেলের পায়ের দিকে তাকিয়ে বলল, আরে এটা কি? এর পায়ে তো 3টা আঙুল। আমি বললাম, হ্যাঁ, এর জন্ম থেকেই এরকম। তখন সে বলতে লাগলো, বড় হলে তো এর হাঁটাচলা করতে অসুবিধা হবে। আমি বললাম, এটা তো আমি জানি না, কিন্তু ভগবান না করুন এরকম কোনো জিনিস ওর সাথে হোক। আমি আরো বললাম, এর বাবার পায়েরও 3টা আঙুল ছিল, কিন্তু তার তো হাঁটতে চলতে কোনো অসুবিধা ছিল না।
আর আমার সন্তান একদম নিজের বাবার মতো হয়েছিল। কিন্তু আমি এই চাকরানির কথা শুনে খুব টেনশনে ছিলাম। জানি না ওর জীবনে কি হবে। একজন চাকরানির ছেলে হয়ে ও কি আর করতে পারবে? লোকে সারা জীবন ওকে কথা শোনাবে যে তোর মা লোকের বাড়িতে চাকরানির কাজ করত। একদিন আমি একটা অদ্ভুত জিনিস নোটিশ করলাম। বাড়ির মালকিন সারাদিন কারোর সাথে খুব ভালোবেসে ভালোভাবে কথা বলতে থাকতো, কিন্তু এক দুইবার তার সাথে ঝগড়া হয়েছিল। তখন মালকিন তার সাথে এমন খারাপভাবে কথা বলতো যে আমি অবাক হয়ে যেতাম। একদিন তো মালকিন বলছিলেন, আর কি করব, আমি কি সারাদিন তোমার সাথে বসে কথা বলতে থাকবো? আর কোনো কাজ নেই আমার? আমার বিয়ে 12 বছর হয়ে গেছে, 12 সপ্তাহ না যে আমি তোমার সাথে এই রকম কথা বলতে থাকবো। তারপরে তিনি নিজের স্বামীকে এটাও বলতেন যে আমি তোমার সাথে এই ধরনের কথা কেন বলবো। আমি কিছুই বুঝতে পারতাম না। একদিন আমি খাবার রান্না করছিলাম। দ্বিতীয় চাকরানি মালকিনের জন্য কফি বানাচ্ছিল। আমি তাকে বললাম, মালকিনের কফি দিও না, এই অবস্থায় কফি খাওয়া ভালো নয়। সে বলল, কি অবস্থা? আমি বললাম, তার সন্তান হবে। আমার কথা শুনে সে হাসতে লাগলো আর বলল, তার বাচ্চা কোথা থেকে হবে? তার স্বামী তো 3 বছর থেকে বাড়িতেই আসেনি। আমি বললাম, তুমি দেখোনি তার পেট কেমন বড় হয়ে গেছে? সে বলল, মালকিন বড়লোক মহিলা, আর বড়লোক মহিলাদের বসে খেয়ে খেয়ে এরকমই হয়। তারা ভালো ভালো খাবার খেতে থাকে, তাই পেটে চর্বি জমে যায়। আমি নিজেও বাচ্চা জন্ম দিয়েছি, এই কারণে আমি জানতাম যে কোনো মহিলার যদি বাচ্চা হওয়ার হয় তাহলে তাকে কেমন দেখতে লাগে। মালকিনের সন্তান হতে যাচ্ছে, কিন্তু হয়তো তিনি এই কথাটা কাউকে বলেননি, তাই আমি চুপ হয়ে গেলাম। তার বাড়িতে আমরা থাকছি, তার দেওয়া পয়সায় আমার জীবন কাটছে, তার লবণ খাচ্ছি, তাই আমার তার ব্যাপারে এরকম জাসুসি করা উচিত না। এই কারণে আমি ওই চাকরানির সাথে আর বেশি কথা বললাম না। কালকে যদি এই কথা মালকিন অবধি পৌঁছে যায় আর তার যদি খারাপ লেগে যায় তাহলে। দিন এভাবেই কাটতে লাগলো। কিন্তু এক রাতে আমি অবাক হয়ে গেলাম যখন আমার কোয়ার্টারের দরজায় ধাক্কার আওয়াজ এলো। আমি দরজা খুলে দেখলাম যে মালকিন রাতে এই সময় কালো চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি বাইরে থেকে আসছেন। তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন। আমার ছেলে ঘুমিয়েছিল, তাই আমি চুপচাপ তার ঘরে চলে গেলাম। তিনি বললেন, কেউ যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি। এখন আমার কথা মন দিয়ে শোনো। মালকিনের অবস্থা খুব অদ্ভুত লাগছিল। তাকে দেখে এরকম মনে হচ্ছিল যে তিনি অসুস্থ। কিছুক্ষণ আগে আমি গাড়ির আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু আমার কোয়ার্টারের পিছনে মেন রোড আছে, তাই আমার মনে হয়েছিল যে গাড়ির আওয়াজ সেখান থেকে আসছে। আমি জেগেছিলাম, কেননা রাতে 2-1 বার আমার ছেলে জেগে উঠত। একটু আগে অনেক কষ্টে ওকে ঘুম পড়িয়েছি। মালকিন আমাকে বললেন, আমার তোমাকে দিয়ে খুব জরুরি একটা কাজ আছে। আমি শুধু তোমারই উপরে ভরসা করতে পারি। এই বাড়ির সমস্ত চাকর আমার স্বামী রেখেছেন, এ কারণে সবাই তার আজ্ঞাবহ, কিন্তু আমি তোমাকে রেখেছি। আর তুমি জানো যে আমি তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি টাকা দিয়েছি। আমি কখনো তোমার কোনো ভুল ধরিনি, তোমার সাথে কখনো খারাপ কথা বলিনি। আমি বললাম, মালকিন আপনি খুব ভালো, আপনি সত্যি আমার খুব খেয়াল রেখেছেন। তিনি বললেন, আজকে আমি খুব অসুবিধার মধ্যে আছি, তোমাকে আমার একটা কাজ করতে হবে। এরপরে তিনি আমার সামনে থেকে সরে গেলেন। তখন আমি বিছানার উপরে যে জিনিস দেখলাম সেটা দেখে আমার হুঁশ উড়ে গেল, কেননা সেখানে একটা নবজাতক বাচ্চা ছিল, যে হয়তো সবেমাত্র জন্ম নিয়েছে। সে তো এখনো নিজের চোখও খোলেনি। তার মুখ দেখে মেয়ে মনে হচ্ছিল। আমি বললাম, মালকিন এই বাচ্চাটা কার? তিনি বললেন, আমাকে প্রশ্ন করো না, ব্যাস এই বাচ্চাকে এখান থেকে নিয়ে যাও, আর একে কোথাও একটা ফেলে দিয়ে এসো। একে ডাস্টবিন বা অন্য কোনো জায়গায় রেখে এসো, ব্যাস একে বাড়ি থেকে নিয়ে যাও। আর এই কথা যেন কেউ জানতে না পারে। তোমার নিজের ছেলে আছে, কেউ যদি দেখে ফেলে তাহলে বলবে যে এ আমার ছেলে। একে এখান থেকে নিয়ে যাও, ব্যাস যে কোনোভাবে একে এখান থেকে গায়েব করে দাও। এই কাজের জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেব, যে তোমার জীবন সবকিছু খুব সহজ হয়ে যাবে। তুমি যা চাইবে আমি তোমাকে দেব, সব সময় তোমার খেয়াল রাখবো। এই বাচ্চাকে কাউকে দিয়ে দাও বা অন্য কোনোভাবে এই সমস্যা মেটাও, সেটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি। আমি যেন এর ব্যাপারে কোনো খবর না শুনতে পাই। আর এমন কিছু করো যাতে কেউ যেন জানতে না পারে এ জন্মেছিল। আমি বুঝতে পেরে গেছিলাম যে এই বাচ্চাটা অবৈধ, কেননা 4 বছর ধরে মালকিনের স্বামী বাড়িতে আসেনি, তাই তিনি এর থেকে পিছন ছাড়াতে চাইছেন। আমি এটাও জানতাম যে আমি যদি এই কাজ করতে রাজি না হই তাহলে মালকিন এই কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে, আর আমার চাকরিটাও যাবে। আমি সেই বাচ্চাকে কোলে নিয়ে বললাম, ঠিক আছে, আমি আপনার এই কাজ করে আসছি। তিনি আমাকে বললেন, অনেক ধন্যবাদ। তিনি আমার সঙ্গে এমনভাবে কথা বললেন যেন আমি তার মালকিন। তিনি আমার হাতের উপরে হাত রাখলেন আর বললেন, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো, তোমাকে কখনোই কোনো অসুবিধা পড়তে দেব না।
আমি বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে চাদরে ঢেকে ঘর থেকে বেরিয়ে এলাম। ভাবলাম একে অনাথ আশ্রমে বাইরে রেখে দেব। এত বাজে মানুষ তো আমি ছিলাম না যে আমি ওর জীবন নিয়ে নেব। যদি আমি অনাথ আশ্রমে বাইরে রেখে দিই, তাহলে কেউ না কেউ ওকে দেখতে পেয়ে বাঁচিয়ে নেবে। এই কাজটা রাতেই করতে হবে। কিন্তু হঠাৎই বাচ্চাটা কান্না করতে লাগলো, তাই আমি তাকে চুপ করাতে বসে গেলাম। যখন আমি বাচ্চাটা মুখ দেখলাম, তখন আমার একটা অদ্ভুত অনুভব হলো। কিছু সময় পরে যখন আমার চোখ ওর পায়ের উপরে পড়লো, তখন তো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কারণ এই বাচ্চাটা তো আমার ছেলের মতোই পায়ের 3টা আঙুল। এই সমস্ত কিছু কাকতালীয় হতে পারে না। আমার ছেলের 3টা আঙুল এই কারণেই ছিল, কেননা আমার স্বামীর পায়ে 3টা আঙুল ছিল। কিন্তু এই বাচ্চাটার পায়ে 3টা আঙুল হওয়া খুবই অদ্ভুত ব্যাপার। আমার মাথা ঘুরতে লাগলো, কারণ আমাকে বলা হয়েছিল যে আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমি ওর লাশ দেখিনি। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার মাথার মধ্যে বড় ঝড় বইছে। আমি বাচ্চাটাকে নিজের কাছে রেখে দিলাম, আর মালকিনের কাছে গিয়ে বললাম, আপনি আমাকে বলুন যে এর বাবাকে। তিনি বললেন, আমার স্বামী 3 বছর থেকে বাইরের দেশে আছে। তার সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। ও খুব বড়লোক মানুষ, এই কারণে বিয়ে হয়। আমার স্বামী চলে যাওয়ার পরে একদিন আমি একটা ছেলেকে দেখতে পেলাম যে কাজের খোঁজ করছিল। আমি তাকে কাজে রেখে দিলাম, আর তাকে অনেক টাকা পয়সাও দিলাম। কিছুদিন পরে আমার উদ্দেশ্য খারাপ হতে শুরু করে, আর আমি ওর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলাম। এই বাড়িতে কেউ জানতে না পারে, এই কারণে ওকে এখান থেকে দূরে একটা ফ্ল্যাটে রাখলাম। ও আমার সঙ্গে দেখা করার জন্য রাতের বেলা আসতো। কখনো কখনো আমি সেখানে যেতাম। এই বাচ্চাটা ওরই সন্তান। আমার স্বামী এসব ব্যাপারে কিছু জানতো না, কেননা ও তো বাড়িতেই ফিরে আসেনি। আমি বললাম, ওই লোকটার নাম কি বিভান? মালকিন বিভানের নাম শুনে অবাক হয়ে গেলেন। এরপর আমি মালকিনকে বলে দিলাম যে ও আমার স্বামী। আমার স্বামী নিজের মরার খবর পাঠিয়েছিল, কেননা ও এখানে টাকা পয়সা সুখ শান্তি সবকিছুই পাচ্ছিল। মালকিন আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। আমি তার সাথে বিভানের ফ্ল্যাটে চলে গেলাম। যখন ও আমাকে দেখলো, তখন ও হতভম্ব হয়ে থেকে গেল। আমি বললাম, তোমার থেকে জঘন্য মানুষ আমি আজ অব্দি দেখিনি। তুমি নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে নিজের বাবা মাকেও কষ্ট দিয়েছো, আমাকেও অপমান অসম্মান করিয়েছো। আমি সবসময় নিজেকে বিধবা মনে করতাম। তুমি নিজের ছেলের কথাও ভাবোনি। আর আজকে তোমার দ্বিতীয় সন্তানও ভাগাড়ে যাচ্ছে। তোমার কারণে আমার উপরে কত ঝড় বয়ে গেছে, সেটা তুমি জানো। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ও অবাক হয়ে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। মালকিনও ওকে বলল যে আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমাকে আর 1 টাকাও আমি দেব না। এরপরে আমিও মালকিনের সাথে সেখান থেকে ফিরে এলাম। আমি নিজের ছেলেকে আর এই বাচ্চাকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে এলাম। সমস্ত কথা শুনে তারাও হতবাক হয়ে গেলেন। শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে নিলেন। আমার ছেলে আর এই বাচ্চাকেও নিজের কোলে নিলেন, কেননা সে তাদেরই ছেলের রক্ত। 2-1 মাস পরে আমার স্বামী ফিরে এলো। ওর কাছে না তো টাকা ছিল, আর না যাওয়ার অন্য কোনো জায়গা ছিল। ও বাড়িতে এসে ক্ষমা চাইলো। তার মা বাবা ছিল, তাই তাদের হৃদয় গলে গেল। কিন্তু আমি ওকে ক্ষমা করতে চাইতাম না। কিন্তু এটা বাস্তব জীবন, কোনো সিনেমা না। সন্তানের জন্য ওকে ক্ষমা করতেই হলো। এখন আমার স্বামী শুধরে গেছে, টাকা পয়সা ইনকাম করে, আর নিজের বাচ্চাদের দিকেও ধ্যান রাখে। এই বাচ্চাটাকেও আমি কিভাবে ফেলে দিতাম। আমি নিজেও একজন মা, কিন্তু আমার আফসোস এই জায়গাটা নিয়েই যে আমার স্বামী ঠিক তো হয়েছে, কিন্তু কিভাবে? এত সব কিছু হওয়ার পরে এখন আমার হৃদয়ে ওর জন্য কোনো সম্মান বেঁচে নেই। আমার ছেলের বাবা, এই কারণে আমি এই বাড়িতে ওর সাথে থাকছি। এর থেকে আর বেশি কিছুই না। ধন্যবাদ বন্ধুরা।